দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো অভিযোগ। স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ ৩০০ টাকার লোভ দেখিয়ে 12 থেকে 13 বছরের পড়ুয়াদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান করানো হয়েছে। দুর্গাপুরে টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদেরকে রক্তদান করানোর মতো অভিযোগ। স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটা ঠিক কি ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে, আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, দেখো, যেটা স্কুল কর্তৃপক্ষ গত 3 দিন আগে যে অভিযোগ করেছিল একজন অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ দুর্গাপুর থানায়, সেটা হচ্ছে সেই যে সেই স্কুলের 3 জন ছাত্র, একজন ক্লাস 9-এর এবং 2 জন ক্লাস 8-এর, তাদেরকে সেই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র এবং আরো 2 জন যারা বাইরের, তারা এসে বলে যে কোনো পেশেন্টের জন্য রক্ত দিতে হবে এবং দুর্গাপুরের বেসরকারি একটি হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে তাদেরকে দিয়ে রক্ত দেওয়া করায় এবং তাদের বয়স বলানো হয়। সেখানে তাদের বয়স 15, 15.5 অরিজিনালি বয়স, সেটাকে 18 বলে সেই ব্লাড তাদেরকে দেওয়া করায় এবং এরপরই সেটা তার পরিবারের লোকরা, অভিভাবকরা জানতে পারে এবং সেই অভিভাবকরা এবং স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছিল 3 দিন আগে। সেই 3 দিন ধরে পুলিশ তদন্ত করছে এবং ওই স্কুলের যে প্রাক্তন ছাত্র, সেই প্রাক্তন ছাত্র তাকে গ্রেফতার করেছে এই অভিযোগে এবং তার সঙ্গে আরো 2 জন ওই বেসরকারি হাসপাতালের বাইরে একটি খাবারের হোটেল আছে, দোকান, সেই দোকানের এক কর্মচারী যে যোগাযোগ করে দিয়েছিল এই স্টুডেন্টদের সাথে, ওই হাসপাতাল কর্তৃপক্ষের যে পেশেন্ট পার্টি তাদের সাথে, রোগীর আত্মীয়দের সাথে। এই অভিযোগে সেই হোটেল কর্মী এবং ওই স্কুলের প্রাক্তন ছাত্র এবং আরো একজন, মোট 3 জনকে গ্রেফতার করেছে। এই নাবালকদেরকে দিয়ে 300 টাকা তাদেরকে দেওয়াও হয়েছিল। এই টাকার প্রলোভন দিয়ে তাদেরকে যে রক্ত দেওয়ানো হয়, এই অভিযোগে তাদেরকে আজকে তোলা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে। ধন্যবাদ মনোজ। ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগেই আপনারা জানেন, শালবনীতে জমি প্রতারণা মামলায় ইতিমধ্যেই রক্ষা কবচ পেয়েছেন সুমিত রায়। তাকে এখনই গ্রেফতার করা যাবে না, যদিও কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ, তদন্তে তাকে সহযোগিতা করতে হবে। আর এবার সুমিত রায় ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। দ্রুত শুনানির আর্জি তার খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েও অস্বস্তিতে রয়েছেন সুমিত রায়। ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তার দ্রুত শুনানির আর্জি বিচারপতি সৌগত ভট্টাচার্য খারিজ করে দিয়েছেন। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, এবার কোন কোন মামলায় রক্ষা কবচ পেতে চান, কি কারণে এবার আদালতের দ্বারস্থ সুমিত রায়? দেখো, সুমিত রায়ের বক্তব্য হলো তিনি 2টি মামলায় ইতিমধ্যে রক্ষা কবচ পেয়েছেন। একটি মামলায় তিনি কলকাতা হাইকোর্ট থেকে পেয়েছেন এবং অপর একটি মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছেন। কিন্তু এখনো তার বিরুদ্ধে আরো 4টি মামলা, সেগুলি বিচারাধীন রয়েছে। সেই মামলাগুলির ক্ষেত্রে তিনি কোনো রকম রক্ষা কবচ পাননি। সেই মামলায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। তার সন্ধানে তার বাড়িতে ইতিমধ্যে পুলিশের যারা আধিকারিক রয়েছে সেই আধিকারিকরাও গিয়েছেন। ফলে সেই মামলাগুলিতে যে কোনো মুহূর্তে সুমিত রায় গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কা থেকেই তিনি কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা করেছেন। তিনি দ্রুত শুনানির আবেদন করেছিলেন, কিন্তু দ্রুত শুনানির সেই আবেদন আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করা হয়েছে। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যে নিয়ম মেনে প্রতিটি মামলার শুনানি হয়, এই মামলাও সেই একই নিয়ম মেনে শুনানি হবে। ফলে দ্রুত শুনানির যে আবেদন রয়েছে সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে গ্রহণ করেনি। তুমি জানো যে এর আগে শালবনী এবং দেবরা, এই 2টি মামলায় তিনি রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে এসেছিলেন। দেবরার যে মামলা ছিল, যেটা চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মামলা, সেই মামলায় কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল। কিন্তু শালবনীর যে মামলা, জমি দখলের যে মামলা, সেই মামলায় কলকাতা হাইকোর্ট কিন্তু কোনো রক্ষা কবচ দেয়নি। ফলে সেই মামলায় আগাম জামিন চেয়ে সুমিত রায় তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রাথমিক পর্যায়ে একটা রক্ষা কবচ আপাতত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আপাতত সুমিত রায়কে গ্রেফতারি নয়, সেই ধরনের একটা রক্ষা কবচ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কিন্তু বাকি যে আরো 4টি মামলা রয়েছে, যে মামলায় কোনো নির্দেশ এখনো কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দেয়নি, সেখানে রক্ষা কবচ চেয়ে সুমিত রায় কলকাতা হাইকোর্টে এসেছেন, দ্রুত শুনানির আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন আপাতত কলকাতা হাইকোর্ট খারিজ করেছেন। সুমিতা। সৌভিক, ধন্যবাদ।
আজ সকালেই দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করলেন। ব্রেকফাস্ট মিটিং ছিল এবং 1 ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছিল। লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করলেন। গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করার নির্দেশ তিনি দিয়েছেন। পূর্ব ভারত পিছিয়ে আছে, ওই অঞ্চলের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে, এমনটাই জানালেন বৈঠকে যোগ দেওয়া এনসিপিআই সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। কি দিশা নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী আপনাদেরকে? আমরা সবাই এনডিএ পরিবারের এক একজন সদস্য এবং এনডিএ যাতে আগামী দিনে গোটা ভারতবর্ষ, বিশেষ করে পূর্ব ভারত যে জায়গাগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে, সেই জায়গাগুলোকে যাতে আরও তাড়াতাড়ি ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে। সবকিছু কাজকর্ম একসঙ্গে করতে হবে। মূলত উন্নয়নের কাজ করতে হবে, এই দিশাই কিন্তু আজকে প্রধানমন্ত্রী বৈঠকে দেখিয়েছেন। আপনাদের মনে থাকবে মুর্শিদাবাদের 3 জন সাংসদ যারা এনডিএর সঙ্গে এনসিপিআই এর যে চলতি সপ্তাহে মঙ্গলবারে বৈঠক হয়েছিল সেই বৈঠকে ছিলেন না। তারা জানিয়েছিলেন তারা এনডিএতে নেই, তারা বিজেপিতে নেই, কিন্তু তারা এনসিপিআইতে আছেন। আজ কিন্তু সেই 3 জনই প্রধানমন্ত্রীর বাড়িতে ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন। আবু তাহের বৈঠকের পর কি জানালেন দেখুন। প্রধানমন্ত্রী বলার ব্যাপার তো নেই, প্রধানমন্ত্রীকে আমরা আমাদের দাবি রেখেছি, উনি আগামী দিনে এগুলো বিবেচনা করবো এটাই বলেছেন, আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমরা সর্বময় কর্তা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের কাছেই তো দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাংলার, আমার মুর্শিদাবাদ জেলার মাইনরিটি কমিউনিটির প্রতিনিধি আমরা। সেই বাংলায় মাইনরিটি কমিউনিটি বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে এবং তাদের বিষয় নিয়ে আমরা আমাদের কথা তুলে ধরেছি। এলাকার যে সংখ্যালঘু মানুষ রয়েছেন তাদের সমস্যার কথা বলতেই প্রধানমন্ত্রীর ডাকে আজকে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডাকলে অবশ্যই যাবেন। আবু তাহের যখন বলছেন তখন কালীঘাট শিবিরের পক্ষ থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় কিন্তু বলছেন এই 3 জন মুর্শিদাবাদের সাংসদ তারা কিন্তু বিজেপির রাজনীতি নিয়ে অখুশি। मैं बोला वो लोग बातचीत कर रहे हैं, वो नाखुश है बीजेपी के पॉलिटिक्स से, अभी भी नाखुश है। बीजेपी का स्टेट गवर्नमेंट सब मस्जिद से माइक उतर दिया, इससे वो नाखुश है। চলতি সপ্তাহে আপনারা দেখেছিলেন এনডিএর বৈঠক ছিল মঙ্গলবার এবং সেখানে একেবারে এনসিপিআই এর সাংসদরা বৈঠকে যোগ দিয়েছিলেন। মুর্শিদাবাদের 3 জন সাংসদ এবং দেব তারা উপস্থিত ছিলেন না, যদিও প্রথম সারিতে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদেরকে দেখা যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক শেষে কি জানালেন দেখুন। বারবারই বলেছেন যে একটা খুব উৎসাহব্যঞ্জক কথা বলেছেন, 40 বছর অতিক্রম করলেই অল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ। কজন যোগা করে এর মধ্যে হাত তুলতে বলেছে, সুতরাং হি ওয়াজ ইন এ ভেরি জোভিয়াস মুড। आध घंटा पीएम कहा कौन कौन योगा करता है हाथ उठाओ, और 40 साल उम्र हो जाने के बाद जरूर एक बार बॉडी चेक जरूर कराना। और ईस्टर्न रीजन, नॉर्थ ईस्टर्न रीजन को डेवलपमेंट के बारे में बहुत कुछ कहा, उनका जो सपना है उसको पूर्ण करेंगे। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের আজকে বৈঠক হলো, যেখানে উৎসাহ ব্যঞ্জক একাধিক পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন এবং উন্নয়নের কাজেও একযোগে করতে হবে এমন কথাও বলেছেন। এবার আপনাদের পরপর দেখাবো শতাব্দী রায় এবং রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং হয়েছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। খুবই ভালো হলো, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আরো একবার, এবং আমাদের রেসপেক্টেবল অনারেবল পিএম আমাদেরকে ডেকেছেন, এর থেকে বড় কিছু আর কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি নাইস, ইট ইজ ভেরি ভেরি মেমোরেবল। কি দিশা নির্দেশ দিলেন পিএম আপনাদের? উনি বললেন যে আপনারা ভালো করে কাজ করুন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে আগে নিয়ে যাওয়া, দেশের জন্য কাজ করা। আমি অত্যন্ত সাধারণভাবে জীবনে বড় হয়েছি এবং সেইভাবেই জীবনে এগিয়ে যাচ্ছি। আমি চাইবো আমার যারা নতুন এমপিরা সবাই এসছেন তারা সবাই সেই পথেই চলবেন এবং দেশের দিকে তাকিয়ে দেশকে আরো আগিয়ে নিয়ে যাবেন।
এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কিন্তু সকলকে মিলে একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন, কিন্তু রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন বিজেপি কিন্তু কারোর জন্য দরজা খুলছে না, দরজা খুললে কর্মীরা মোটেই মেনে নেবে না। কেউ যদি বিজেপিকে টিএমসিকে জয়েন করায় তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। কাউকে জয়েন করানো হয়নি এখনো পর্যন্ত। আর যারা যোগাযোগে রেখেছে বা অনৈতিক কাজ করেছে 250 জনকে পার্টি শোকজ করেছে, তা আমাদের 30 জনকে সাসপেন্ড করে দিয়েছে পার্টি। এই জন্য এখনও কারো জন্য দরজা খোলা হয়নি, যেটা বলা হয়েছিল ওটাই আছে। আর এটা পার্টির কর্মীরাও মানবে না, কারণ তারা যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের জন্য বাড়িঘর গেছে, শহীদ হয়েছে 250 জন, সহজে তাদের আমরা মেনে নেবো। আমার পাশের বাড়ি থাকে কোনো টিএমসির লোক, তার সঙ্গে কথা বলবো না? এই ধরনের রাজনীতি তো আমি কমসে কম করি না। টিএমসির এই এমএলএ এমপিদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে আমার সম্পর্ক আছে এখনও, কিন্তু কাউকে আমি ডাকিনি বিজেপিতে এসো। তারা তাদের পার্টি করছে। এখন সর্বভারতীয় পার্টি আমাদের, তারা যদি কোনো ডিসিশন নেয় সেটা আমরা মানবো, কিন্তু তারাও এখানকার পরিস্থিতি জানেন। তো সেই জন্য পার্টি ঢুকে যাবে, বিজেপি ডুবে যাবে এরকম নয়। সারা ভারতবর্ষে বিজেপি এভাবে জিতেছে, এগোচ্ছে এবং সুশাসন দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।